আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের যে দ্বিতীয় অংশ, আমরা ভেক্টর অধ্যায়কে কয়েকটা ভাগে ভাগ করে তোমাদের সামনে সুন্দরভাবে গোছানো নোট দেওয়ার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আজকে ভেক্টরের যে দ্বিতীয় পার্ট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। ফার্স্টে আমি বলে দিতে চাই যে আমাদের যে ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে গিয়ে তোমরা একটা গ্রুপে অ্যাড হয়ে যাবা। ওই গ্রুপে কিন্তু আমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষা আছে সে সম্পর্কে আপডেট যে সকল তথ্যগুলো আছে এবং বিভিন্ন ধরনের গাইডলাইন বা দিক নির্দেশনামূলক তথ্যগুলো এখানে দেওয়া হবে। সুতরাং তোমরা এই গ্রুপটাতে দ্রুত অ্যাড হয়ে যাও। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের যে দ্বিতীয় পার্ট সেটা নিয়ে কিন্তু আমি আইসি তোমাদের সামনে। দেখো পার্ট 2 ভেক্টরের। আমি এখানে আমরা প্রথম শুরু করব যে উপ অংশের বিষয় দিয়ে, যে কোনো একটা ভেক্টরকে আমরা উপ অংশে বিভক্ত করতে পারি। এখান থেকে তোমরা যে তথ্যটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা খেয়াল রাখো যে একটি ভেক্টরকে কয়টি উপাংশে ভাগ করা যায়, কয়টি উপাংশে বিভক্ত করা যায়, এর অ্যান্সার কি হবে। এটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটার উত্তর হবে যে আমরা অসংখ্য উপাংশে বিভক্ত করতে পারি। তাহলে একটা ভেক্টর রাশিকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? আমরা এটাকে অসংখ্য ভাগে ভাগ করতে পারি। এটা কালি ফুরাই গেছে। আচ্ছা, কয়টি উপাংশে ভাগ করতে পারি? এটা উত্তর হবে যে এটা আমরা কয়েকটি উপাংশে, অসংখ্য উপাংশে ভাগ করতে পারি। এখন দেখো, যদি আমরা এটাকে লম্ব উপাংশ হয় তাহলে তুমি একটু খেয়াল করো যে এখানে আমি একটা আর ভেক্টর নিলাম এবং এরা কি হিসেবে কাজ করছে? লম্ব ভেক্টর হিসেবে। এখন আমি এই ভেক্টরের সাথে থিটা কোণ নিলাম। তোমাকে শর্টকাট বোঝাচ্ছি যে যার সাথে থিটা নেব এটাকে আমরা অনুভূমিক উপাংশ। এটা কি উপাংশ? অনুভূমিক। আর এটা কি? উলম্ব। এখন দেখো, অনুভূমিক উপাংশের সাথে যেহেতু আমরা থিটা নিছি তাহলে তার সাথে যাবে কস, তার মানে এই উপাংশের মান হবে আর কস থিটা। আর এই উপাংশ হবে, যেহেতু এটা থিটার বিপরীত তাই এটা আর সাইন থিটা। তাহলে এটা কিন্তু আমাদের উপাংশে বিভক্তের নিয়ম, অর্থাৎ লম্ব উপাংশে বিভক্তের সঠিক পদ্ধতি। এখন আসো আমরা উপাংশের কিছু আহ ব্যবহার দেখি যে উপাংশ আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়। ফার্স্ট অফ অল, উপাংশ আমরা নৌকার গুণ ধরে টানার ক্ষেত্রে ব্যবহার করি। দেখো, নৌকার গুণ টানা এখানে আমরা কিভাবে ব্যবহার করি, যে এটা যদি একটা নৌকা হয় এবং এটা যদি পানিতে থাকে, এটাকে যদি পাড় থেকে একটা দড়ি দিয়ে টানা হয় তাহলে এটা কিন্তু কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। ফার্স্ট অফ অল, এটার ক্ষেত্রে আমরা দেখি যে এটা এফ কস থিটা এবং এফ সাইন থিটাতে বিভক্ত হয়ে যায়। এফ বলে যদি টানা হয় তাহলে এফ সাইন থিটা তোমাদেরকে পাড়ের দিকে নিয়ে যাবে আর এফ কস থিটা তোমাদেরকে সামনের দিকে, মানে নদী পারাপারের ক্ষেত্রে নিয়ে যাবে। তাহলে তোমাকে আসলে এফ কস থিটার মান বৃদ্ধি করতে হবে আর এফ সাইন থিটার মান কমাতে হবে। তোমাকে একটা জিনিস দেখায় যে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সেখানে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। অর্থাৎ কজের মান যখন ছোট হবে তখন তার মানটা আমরা বেশি হবে, এবং সাইনের মান যখন বড় হবে, থিটার মান যখন বড় হবে তখন এর মানটা কি আসবে? বড়। সেই হিসাবে যদি আমরা এফ কস থিটা বৃদ্ধি করতে চাই, থিটার মান যত কম হবে তত ভালো। তাহলে আমরা বলতে পারি যে দড়ি মানে রশি যত লম্বা হবে, দড়ি যত লম্বা হবে তত বেশি নৌকা সামনের দিকে যাবে। তাহলে এটা একটু নোট করে নাও, নৌকা সামনের দিকে যাবে। অর্থাৎ যে এফ কস থিটার মান যখন বেশি হবে, অর্থাৎ এই থিটা যখন ছোট হবে তখন আলটিমেট এফ কস থিটার মান বড় হবে। সেই হিসেবে নৌকাটা সামনের দিকে যাবে এবং পাড়ের দিকে কম যাবে। তাহলে এটা ব্যবহার করা হয় কোথায়? উপাংশের ক্ষেত্রে। এখন আসো, যদি আমি দ্বিতীয় বিষয় যে কোথায় উপাংশ ব্যবহার করা হয়, তোমরা খেয়াল করে দেখবা যে পাখি ওড়া পর্যবেক্ষণ। 2 নম্বর হচ্ছে পাখি ওড়া। দেখো, পাখি যখন ওড়ে সে সামুদ্রিক সূত্র ব্যবহার করে ওড়ে, সামুদ্রিক সূত্র ব্যবহার করে ওড়ে। তাহলে তুমি এটুকুই আন্তষ্ট করো যে সামুদ্রিক সূত্র ব্যবহার করে একটা পাখি আকাশে উঠতে থাকে। এখন আসো তারপরে আমরা আসি
যে বৃষ্টির ক্ষেত্রে দেখো, বৃষ্টি কোনো গাড়ির সামনের কাঁচকে ভেজায় কিন্তু পেছনের কাঁচকে ভেজায় না, কিন্তু পেছনের কাঁচকে ভেজায় না। তাহলে তোমার যদি নার্সিং এ কোশ্চেন আসে যে কোনো বৃষ্টিরত গাড়ি কোন কাজকে ভিজাবে, তুমি বলবা সামনের কাজকে ভিজাবে এবং পেছনের কাজকে ভিজাবে না। দ্বিতীয়ত, পাখি ওড়ার ক্ষেত্রে কোন সূত্র ফলো করে, সেটা হচ্ছে সামুদ্রিক সূত্র। এবং নৌকার গুণ টানার ক্ষেত্রে থিটা যত কম হবে তত ভালো, তার মানে এফ কস থিটা তখন কি হবে, বেশি হবে, তখন আমাদের কি হবে, নৌকা সামনের দিকে যাবে। তাহলে এই তিনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আসো আমরা কয়েকটা গুণন সম্পর্কে জানবো, ভেক্টর গুণন সম্পর্কে আমরা জানবো এখন ভেক্টর গুণন। ভেক্টর গুণন, এখন এই ভেক্টরের যে গুণ মানে গুণ করার যে পদ্ধতি, এটা মূলত দুই প্রকার। এখন আসো, একটা হচ্ছে কিনে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর রাশির গুণফল। একটা হচ্ছে ভেক্টর গুণন আর একটা হচ্ছে স্কেলার গুণন। স্কেলার গুণন, আমি তোমাদের সামনে দুইটা ভেক্টর ধরি এ ও বি, দুইটা ভেক্টর, এ ও বি দুটি ভেক্টর। তাহলে এদের প্রথম হচ্ছে ভেক্টর গুণন কিভাবে হয় দেখো। ভেক্টর গুণনের ক্ষেত্রে এ আর বি ক্রস চিহ্ন, এটাকে আমরা কি পড়ি, ক্রস পড়ি। এটাকে কি পড়ি, ক্রস। এই দুটা যদি আমি ভেঙে লেখার চেষ্টা করি তাহলে তুমি দেখো এ বি তখন আসবে সাইন থিটা। আর এইটাই যদি স্কেলার গুণন হতো তাহলে আমরা লিখতাম এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে একই জিনিস, শুধুমাত্র যে যদি ক্রস গুণন হয় তুমি তখন কি দিবা, সাইন থিটা। আর যখন ডট গুণফল হবে তুমি তখন ইউজ করবা কি, এ বি কস থিটা। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা সঠিকভাবে ভেক্টর গুণন এবং স্কেলার গুণন করতে সক্ষম হব। আসো আমরা তারপরে যাই, যে দুইটা ভেক্টরের ভিতরে অনেক সময় আমাদেরকে যোগ করতে বা গুণ করতে দেয়। দেখো দুটি ভেক্টর লিখি আমি। দেখো এ ভেক্টর সমান সমান যদি 6i প্লাস 9j মাইনাস 5k, তার সাথে বি ভেক্টরের মান যদি যদি আমি ধরি 5i প্লাস 8j মাইনাস 3k, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা কত আসবে যদি আমি গুণ করি, ডট গুণফল করি। তাহলে খেয়াল করো, এটাকে আমি ফার্স্ট অফ অল লিখতে হবে পাশে অন্যটা 5i প্লাস 8j মাইনাস 3k। এখন শুধুমাত্র আমরা সংখ্যাগুলো নিব, শুধুমাত্র কোনগুলো নিব, সংখ্যাগুলো। দেখো 6-এর সাথে 5 গুণ করলে কত হয়, 530। তার সাথে 9-এর সাথে 8, 8 নং 72, প্লাসে মাইনাসে কি প্লাস, 3-5-15। তাহলে এখানে এই দুইটা যোগ করলে কিন্তু আমরা আলটিমেট মানটা পেয়ে যাবো। দেখো 5 আর 2 7, 8 আর 3 11। তার মানে এইভাবে কিন্তু আমাদেরকে ভেক্টর গুণগুলো করতে হয়। এই সিম্পল যে ম্যাথ, এটাই কিন্তু আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় আসে। বেশি জটিলের অঙ্কগুলো তোমাদের সামনে আসে না, এজন্য সহজটা একটু বোঝার চেষ্টা করবা। এখন আসো আমরা কয়েকটা ভেক্টর গুণনের শর্ত দেখি। দেখো এর একটা যদি অক্ষ হয়, এখানে ত্রিমাত্রিক ছবি আঁকানো সম্ভব না, তাও চেষ্টা করব। দেখো এটা যদি এক্স অক্ষ হয় আর এটা ওয়াই অক্ষ, তার সাথে এটা যদি জেড অক্ষ হয়, আমরা জানি কি আমাদের যে আয়তলেখ আছে তার প্রত্যেকটা অক্ষই কিন্তু পরস্পরের সাথে লম্ব থাকে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি, এটার সাথে এটা কিন্তু 90 ডিগ্রি, এটার সাথে এটাও কিন্তু 90 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে অবস্থিত। এখন দেখো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে, আয়ত একক ভেক্টর বলা হয়, এটাকে আমরা আই ক্যাপ ধরি। এবং ওয়াই অক্ষ বরাবর যেটা থাকে সেটাকে আমরা জে ক্যাপ ধরি। এবং জেড অক্ষ বরাবর যেটা থাকে সেটাকে আমরা কে ক্যাপ ধরি। অর্থাৎ
আয়ত একক ভেক্টর গুলো দেখছো যে এক্স অক্ষ বরাবর আই এবং ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কি কে। এখন দেখো এখান থেকে আমরা কিছু বিশেষ সূত্র তোমাদেরকে জানাবো। দেখো প্রথমে আসি ভেক্টর স্কেলার গুণনের ক্ষেত্রে। তোমার যদি নার্সিং এ আসে যে আই ডট আই এই মানটা কত, তুমি তখন বলবা যে আই ডট আই মানে কি আই আই কস থিটা। এখন দেখতে পাবে থিটার উপর নির্ভর করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আই ডট আই, আই মানে কি এই দুইটা কি একই অক্ষ না? এখন দুইটা যদি একই অক্ষ হয় তাহলে তার মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। অর্থাৎ এদিকেও একটা কাজ করছে তার উপর এটা, মানে একই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি আই ডট আই কস 0 অর্থাৎ আই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একটা মান পাবো, কিন্তু আলটিমেট যদি এমন মান থাকতো আই ডট জে তখন কি হতো? আই জে কস থিটা। এখন দেখো আই আর জে এর মধ্যবর্তী কোণটা কত? আই আর জে কিন্তু পরস্পরের উপর লম্ব, সেই দিক বিবেচনায় করলে আমরা বলতে পারি যে এখানকার কোণের মান কত হবে? আই জে কস 90। এখন কস 90-র মান কত? কস 90-র মান কিন্তু আলটিমেট 0, তার মানে টোটাল যে ভ্যালু সেটা কিন্তু 0 আসবে। তাহলে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকে। দেখো আই জে এই দুইটা কিন্তু দুই অক্ষ বরাবর ক্রিয়া করছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ আই জে কস থিটা। এখন এই থিটা মানে কি মধ্যবর্তী কোণ, সেই হিসেবে কস 90 এবং কস 90-র মান হচ্ছে 0, সেই হিসেবে আই ডট জে এর ডট গুণফলের মান কিন্তু 0 আসবে। এটাই কিন্তু তুমি বিভিন্ন ভাবে বিবেচনা করো। অন্যগুলো দেখো যদি বিপরীত আসে, এরকম বিপরীত আই ডট কে যদি বিবেচনা করো, আই ডট জে অথবা কে ডট জে, সবকিছুর মান কিন্তু 0 আসবে। একমাত্র মান থাকবে যখন দুইটাই একই হবে। দেখো দুইটা যখন একই থাকবে তখন মানটা আসবে এবং বাকি ক্ষেত্রে মানটা আসবে না। তাহলে তুমি এখান থেকে জানলে যে দুইটা যদি একই কিছুর ডট গুণফল হয় তার মান 1 হবে, এবং যদি দুইটা ভিন্ন হয় তাহলে তার ডট গুণফল কি হবে? 0 আসবে। এখন আসে আমরা স্কেলার পরে আমরা ভেক্টর গুণনের কিছু শর্ত দেখি। ভেক্টর গুণনের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। দেখো আই এখানে তারপরে যেটাকে ধরা হয় সেটা হচ্ছে জে, এবং তারপরে যেটা থাকে সেটাকে আমরা কে ধরি। এভাবে একটা ঘূর্ণন চক্র ক্রিয়া করে। এখন তোমাকে যদি বলা হয় যে আই ভেক্টর গুণ জে ভেক্টরের মানটা কত, এখন তুমি কি বলবা? আই গুণ জে, এটা মানে কি আই জে। দেখো এই বরাবর ক্রিয়া করছে, মানে একটা তীরের সোজাসুজি কাজ করছে, তার মানে আই আর জে গুণ করলে তুমি আলটিমেট কি পাবা? কে পাবা। তাহলে এর উত্তর কি হবে? কে। আবার যদি তোমাকে বলে যে জে ক্রস কে এর মানটা কত আসবে, তখন তুমি বলবা দেখো এই দুইটা গুণ করলে কি আসছে? আলটিমেট পরেরটা আই। অনুরূপ ভাবে তুমি কে গুণ আই, এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে পাবা জে। এখন দেখো যদি বিপরীত ভাবে ক্রিয়া করে, অর্থাৎ যে তীর চিহ্নর বিপরীতে কাজ করছে, দেখো ফার্স্টে জে আসছে তারপর কি আসছে? আই। এটা দেখো ঘূর্ণায়নের বিপরীতে কাজ করছে, তার মানে তার আগে তুমি একটা ছোট্ট করে মাইনাস ইউজ করবা। ঠিক আছে, এভাবে কিন্তু গুণগুলো করা হয়। এখন দেখো আমরা আসি বিশেষ কিছু ক্ষেত্রে ভেক্টর গুণনের কিছু মান আছে। দেখো যদি আলফা 0 ডিগ্রি হয় তাহলে দুটি ভেক্টরের ক্রস, তার মানে কি হবে? ইটা ক্যাপ এ বি সাইন থিটা। থিটা কত? থিটা মানে 0 ডিগ্রি কাজ করছে, তাহলে সাইন 0 মানে কত? 0। তাহলে আলটিমেট ভ্যালু কত? 0। অর্থাৎ আলফা যদি 0 হয়, মানে দুটি ভেক্টর যদি পরস্পরের সাথে 0 ডিগ্রি করে ক্রিয়া করে, তাহলে সেটা আমরা বলতে পারি তারা পরস্পর সমান্তরাল। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো? পরস্পর সমান্তরাল। দ্বিতীয়টা আসো, যদি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তখন তোমরা ভ্যালুটা পাবা এ ভেক্টর প্লাস ক্রস বি ভেক্টর ইকুয়াল টু ইটা ক্যাপ এ বি কস এ বি সাইন 90। সাইন 90 কিন্তু ভ্যালু আছে 1, তার মানে কিন্তু কি পাবো? ইটা ক্যাপ এ বি। তাহলে তুমি শর্টকাটে অ্যান্সার দিতে পারবা যে এক্ষেত্রে তুমি কি পাবা? যে এরা কিন্তু পরস্পর কি হবে? সিদ্ধান্ত পরস্পর লম্ব হবে।
সেকেন্ড ল যেটা হচ্ছে যদি আলফা মানে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হয় 180 ডিগ্রি। তখন এ আর বি এর ক্রস গুণফলের মান কিন্তু ইটা ক্যাপ এ বি সাইন 180। সাইন 180 মান একটা আছে, সাইন 180 মান হচ্ছে কিনে নেগেটিভ আসে সাইন এন পাই, মানে এন এর সাথে 90 এর সাথে যতই তুমি গুণ করো না কেন সেটার মান আছে 0, অর্থাৎ সাইন এন পাই মান 0। এটাকে টোটাল মান হচ্ছে 0, আলটিমেট ভ্যালু 0। অর্থাৎ তুমি বলতে পারো যে 180 ডিগ্রি যদি হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল এবং বিপরীতমুখী। একই সাথে কি পরস্পর সমান্তরাল ও বিপরীতমুখী। তাহলে তুমি এই তিনটা সূত্র, বিশেষ সূত্র এখান থেকে তুমি জানলে। এখন আসে ভেক্টর গুণফলের কয়েকটা ধর্ম আছে। ভেক্টর গুণফলের কিছু ধর্ম তুমি যদি জানো তাহলে দেখো, যদি দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা সামান্তরিকের বাহু, দুইটা সামান্তরিকের কি বললাম বাহু, তাহলে তার ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? তুমি যদি এদের মানটা ক্রস করে মানটা উল্লেখ করতে পারো তাহলে কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল হবে। আর যদি এ আর বি সামান্তরিকের কর্ণ হয়, সামান্তরিকের কর্ণ হয় তাহলে সেখান থেকে যদি তুমি ক্ষেত্রফল বের করতে চাও তাহলে তোমাকে মাস্ট আগে একটা হাফ উল্লেখ করতে হবে, তারপরে এদের তুমি ক্রস করো। যে উত্তরটা বেরোবে সেটাকে হাফ করলে কিন্তু তুমি সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাবা। কর্ণ থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং বাহু থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা কিন্তু তোমরা ক্যালকুলেশন করতে পারো, অথবা এটাই কিন্তু আমাদের এমসিকিউতে আসে, সরাসরি আসে যে কর্ণ থাকলে সেটা নির্ণয়ের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, প্লাস বাহু থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি সেটা। এখন আসে আমরা ভেক্টর গুণনের কয়েকটা ধর্ম সম্পর্কে অবগত হই। এটা ইম্পর্টেন্ট আছে, দেখো ফার্স্ট দুটি একই ভেক্টর, দুটি একই ভেক্টর, দুটি একই ভেক্টরের ভেক্টর গুণন মান 0 কিভাবে হয় একটু দেখি। এটা হচ্ছে ভেক্টর গুণনের ধর্ম, ভেক্টর গুণনের ধর্ম। দেখো এ একটা ভেক্টর, এ আরেকটা ভেক্টর, দুইটা কি একই ভেক্টর। এখন এদের যদি আমি ভেক্টর গুণন করি, দেখো এ ভেক্টর ক্রস এ ভেক্টর, আলটিমেট কি আসবে ইটা ক্যাপ এ এ সাইন থিটা। দুইটা একই ভেক্টর, তাহলে কি ক্রিয়া করবে, তারা কি করবে পরস্পরের মধ্যে সমান্তরালে বা 0 ডিগ্রিতে ক্রিয়া করবে, অর্থাৎ এটা কি 0, অর্থাৎ ইটা ক্যাপ এ এ সাইন 0। সাইন 0 মানে কি 0, তার মানে আলটিমেট ভ্যালু কত 0। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে জানবা যে দুটি ভেক্টর যদি একই হয় তাদের ভেক্টর গুণন কি হয় 0 হয়। দ্বিতীয় যে ভ্যালু সেটা হচ্ছে ভেক্টর গুণন, ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, বিনিময় সূত্র মেনে চলে না। তারপর জানবা যে ভেক্টর গুণন সংযোজন সূত্র মেনে চলে না, সংযোজন সূত্র মেনে চলে না। আরেকটা জিনিস হচ্ছে এরা বন্টন সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে। ঠিক আছে, এই তথ্যগুলো তুমি এখান থেকে জানবা। প্লাস আরেকটা দেখো এ ভেক্টর ও বি ভেক্টর, এদের ডট গুণফল ও ক্রস গুণফল, এদের মানটা কখন সমান হবে? এটা তখনই সমান হবে যতক্ষণ এদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কখন তাদের ডট গুণফল এবং তাদের ক্রস গুণফলের মান সমান হবে। কখন হবে? যখন তাদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে, তখনই কিন্তু তারা তাদের যে ডট গুণফলের মান প্লাস তাদের ক্রস গুণফলের মান কি হবে সমান হবে। এই 20 মিনিট হয়েছে।